পারুলকে বিয়ে করার পর থেকেই নিরুপম লক্ষ্য করে মেয়েটার মধ্যে কিছু অদ্ভুত আচরণ। পারুল নাকি সর্বক্ষণ কোনো একটা বিদেহী কালো ছায়ামূর্তিকে তার চারপাশে ঘোরাফেরা করতে দেখে। পারুল কি সত্যিই অদৃশ্য কাউকে দেখে, নাকি এই সবই তার মনের ভুল কিংবা মানসিক ব্যাধি? এই সংশয় থেকে মুক্ত হতেই নিরুপম একদিন এসে পৌঁছয় তারানাথ তান্ত্রিকের গৃহে। তারানাথ তান্ত্রিক কি পারবেন এই রহস্য ভেদ করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন সহচরী। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ ও রাজ। তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে সৌম্যদীপ, নন্দিতা, রূপা, অর্পিতা ও কুণাল। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন সহচরী। হ্যালো সই, তোর তো সামনে বিয়ের শুভ দিন তো প্রায় এগিয়েই আসছে। বিয়ের পরে আমায় ভুলে যাবি না তো? তুই কি যে বলিস না, তোর কথার কোনো মাথামুন্ড নেই। তোর আমার এতদিনের সম্পর্ক কি আমি কখনো ভুলে যেতে পারি? আমি এর আগেও বলেছি, আবারও ফের বলছি, তুই কখনো ওরকম কথা বলবি না, তাহলে কিন্তু আমি তোর উপর ভীষণ রাগ করব। তুই জানিস না আমি তোকে ঠিক কতটা ভালোবাসি। বকুল এবং পারুল দুজনে একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী। তারা দুজনে দই চাঁদা গ্রামের মেয়ে। ছোটবেলা থেকে একই সাথে বেড়ে উঠেছে ওরা। সকল সুখ দুঃখের মুহূর্ত কাটিয়েছে একসাথে। তাদের মধ্যে এতটাই ভাব যে তারা একে অপরকে ছেড়ে থাকতেই পারে না। এমন কোনো কথা নেই যা বকুল পারুলকে বলে না, কিংবা পারুল বকুলকে শোনায় না। হঠাৎ করেই পারুলের বিয়ে ঠিক হয়ে যায় তাদের গ্রাম দইচাঁদা থেকে বেশ কয়েকটা পরের মধ্যম গ্রাম নামের এক গ্রামে। পারুলের বিয়ে হতে আর মোটে বেশি দিন সময় বাকি নেই। তাই তারা দুই বান্ধবী মিলে একান্তে বসে একটু গল্প গুজব করছে নিজেদের মতো করে। কিন্তু বকুল হঠাৎ করেই পারুলের বিয়ে হয়ে যাওয়ার পর তাকে ভুলে যাওয়ার কথা বলতেই পারুল ভীষণ রকমের রেগে যায়। বকুল তার পিঠে ও মাথায় চুলে হাত বুলিয়ে দিতে দিতে সোহাগ পেশানো গলায় বলে, কি রে সই, রাগ করলি বুঝি আমার কথায়? আরে আমি তো তোর সাথে একটু মজা করছিলাম, তুই রাগ করিস না। তুই আমার উপর রেগে থাকলে যে আমার একদম ভালো লাগে না। আর তোর সাথে মজা করব না তো আর কার সাথে করব বল? তুই তো কদিন পরেই শ্বশুর বাড়ি চলে যাবি বিয়ে করে, এই গ্রাম ছেড়ে। তোর বিয়ে হয়ে যাওয়ার পর তখন তো আর আমার মজা করবার কোনো সঙ্গী থাকবে না। তুই তো সুখেই থাকবি বরের সাথে, বরের সোহাগ পাবি, ভালোবাসা পাবি, যত্ন পাবি, আরো কত কি। মুখের কথা শেষ করে না বকুল। সে এবার প্রচন্ড রসিকতার হাসি হেসে ওঠে। এদিকে পারুলের অবস্থা তখন রীতিমতন বেশ শোচনীয়। সে লজ্জায় পুরোপুরি লাল হয়ে উঠেছে একেবারে। সেই স্থান থেকে পারুল উঠে দাঁড়িয়ে বেশ মেজাজের সাথে খানিক অভিমানের সুরে বলে, আমি বাড়ি চললাম, তুই একা এখানে বসে থাক, তোর মুখে কি কিছু আটকায় না? দেখো দেখো মেয়ের কাণ্ড দেখো। বলি ওলো সই, বস বস। আচ্ছা বেশ, আমি আর তোকে তোর বরকে নিয়ে কোনো কথা বলবো না। মেয়ে কেমন লজ্জায় লাল হয়ে উঠেছে দেখো। বলি এখনই যদি এত লজ্জা পাস, তাহলে ফুলসজ্জার রাতে কি করবি লো? তুই আবার শুরু করলি? আমি আর এক মুহূর্ত থাকবো না তোর সাথে, এই আমি বাড়ি চললাম। এই কথা বলেই পারুল রেগে গট গট করে হাঁটতে শুরু করলো। কিন্তু পেছন থেকে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বকুল। অনেক বোঝানোর পর তার অভিমান ভাঙলে তারা আবার এসে বসলো দইচাঁদা গ্রামের ডুব পুকুরের ধারে কৃষ্ণচূড়া গাছের তলায়। অস্তগামী সূর্যের লালচে গোধূলি আলো এসে পড়েছে পারুলের মুখমণ্ডল জুড়ে। তাতেই যেন এক অপূর্ব রূপ প্রকাশ পেয়েছে মেয়েটার মধ্যে। আচমকাই
হঠাৎ করে বকুলের দু চোখ ছলছল করে ওঠে। বিষয়টা খেয়াল করে পারুল সইয়ের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার রে বকুল, তোর চোখের কোন জল জমেছে কেন? আর নিজেকে সামনে রাখতে পারে না বকুল। সে একরকম পারুলের ওপর ঝাঁপিয়ে পড়ে তার গলা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে কোমল সুরে বকুল বলে, তোকে ছেড়ে আমায় থাকতে হবে, এটা আমি কিছুতেই মানতে পারছি না রে সই, কিছুতেই মেনে নিতে পারছি না। বাইরে যতই হাসি খুশি দেখায় না কেন, আমার ভেতরটা যেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কেমন যেন হু হু করে চলেছে হৃদয়। সেই সেই কোন ছোটবেলা থেকে তোর সাথে আমার সম্পর্ক, কত স্মৃতি লুকিয়ে আছে এই দই চাঁদা গায়ের অলিতে গলিতে, সেই সব কথা বারে বারে মনে পড়ে যাচ্ছে কেবলই। চোখের জল মোচ বলছি। আচ্ছা, তুই যদি এরকম করিস তাহলে আমার কি ভালো লাগে বলতো? আসলে কি জানিস তো, মেয়েদের জীবনে এরকমটাই হয়, তারা সারা জীবন ধরে কোনো না কোনো এক নির্দিষ্ট জায়গায় থাকতে পারে না। তুইও তো একজন মেয়ে, তাই তুই নিশ্চয়ই আমার এই কথা তাৎপর্যটা বুঝতে পারবি। পারুল এবার বকুলের চোখের জল মুছিয়ে দেয়, তারপর তার কপালে একটা স্নেহের চুম্বন করে তাকে জড়িয়ে ধরে। এতটাই নিবিড় তাদের সম্পর্ক, আস্তে আস্তে সূর্য ডুবে যায় ডুব পুকুরের মধ্যিখানে। সমগ্র পুকুরের জল লালচে হয়ে ওঠে ক্রমশ রক্তের ন্যায়। দুই বান্ধবী এরপর একে একে ফিরে যায় তাদের নিজেদের গৃহে। ধীরে ধীরে নেমে আসে কালো অন্ধকারের ফিনফিনে পাতলা স্তর। না, আজ সকালবেলায় চোখের পাতা খুলতেই আর ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি হতে দেখলাম না। আজ রবিবার, ছুটির দিন, আর প্রত্যেকটা ছুটির দিনে যে বৃষ্টি হতে হবে তেমন তো কোনো মানে নেই। তবে হ্যাঁ, এই কথা সত্য যে আমরা যতবার তারানাথ তান্ত্রিকের গৃহে যাই গল্প শোনার জন্য, তার বেশিরভাগ সময়ই বৃষ্টি পড়ে। আমাদের মঠ লেনে যাওয়ার সাথে যেন বৃষ্টিপাতের কোনো এক অদ্ভুত যোগসূত্র রয়েছে। বিষয়টা নেহাত কাকতালীয় হলেও ফলে যায় বারে বারে। অনেকবার তো আবার এরকমটাও ঘটেছে যে আমরা ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, তখন আকাশে খটখটে রোদ, কোথাও এতটুকু মেঘের চিহ্ন মাত্র নেই। অথচ মাঝ রাস্তায় যেতে না যেতেই কোথা থেকে শ্রাবণের ন্যায় ঘন কালো মেঘ এসে ছেয়ে দিয়েছে গোটা গগনবক্ষ। তারপরেই ঝমঝম করে শুরু হয়েছে বৃষ্টি। আমরা বাধ্য হয়েছি বৃষ্টির জলে ভিজে ভিজে ঠাকুরমশাইয়ের বাড়ি যেতে। কিন্তু আজ আর বৃষ্টি হবে বলে মনে হলো না, কারণ আকাশ একেবারে ঝকঝকে, মেঘমুক্ত। বিশাল সূর্যদেব স্বমহিমায় তার তেজরশ্মি বিলিয়ে দিচ্ছেন চতুর্দিকে। কনুইয়ে ভর দিয়ে বিছানা থেকে উঠে খানিকটা জল খেলাম, তারপর খোলা জানলার একেবারে সন্নিকটে এসে দাঁড়ালাম। প্রভাতের বাতাস বড়ই আরামদায়ক এবং স্বাস্থ্যের জন্য ভালো। জানলা দিয়ে হুড়মুড়িয়ে ঢুকে আসছে শীতল বাতাস। আজ রবিবার, তাই কাজকর্ম বিশেষ খুব একটা নেই। তবে ছুটির দিনে বাড়িতে বসে থাকলে আমার যেন কোনো কাজেই সঠিকভাবে মন বসে না, কেমন যেন অস্থির হয়ে উঠি। আর আমি জানি যে এই সমস্যা কেবলমাত্র আমার একারই হয় না, হয় আমার বন্ধু কিশোরীরও। বাড়িতে বসে থেকে আমরা কোনো কাজই সঠিকভাবে করতে পারি না। সেই জন্যই তো বারবার নানান প্রাকৃতিক দুর্যোগ অগ্রাহ্য করে অমান্য করে বেরিয়ে পড়ি মটলেনের উদ্দেশ্যে, ঠাকুরমশাইয়ের মুখ থেকে গল্প শুনবো বলে। তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিক মানুষটি প্রবীণ গোছের হলেও বেশ ভালো মনের মানুষ, এবং আমাদের সাথে বেশ হাসি মজা ঠাট্টা তামাশা করে মেলামেশা করে। তাই তার অতীত জীবনে ঘটা নানান ধরনের কাহিনী বলে আমাদের শোনান, কোনোবার আমাদের নিরাশ করে গল্প না শুনিয়ে ফেরান না। কি হে ভায়া, ঠাকুর মশাইয়ের বাড়ি যাবে বলে বের হচ্ছ নাকি? ঘরের দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে আসতেই দেখলাম কিশোরী এসে দাঁড়িয়েছে আমার বাড়ির সামনে। তাকে দেখে আমি সৌজন্যমূলক হাসি হেসে বললাম, হ্যাঁ ভাই, ঠাকুরমশাইয়ের বাড়ি যাবো বলেই তো বের হচ্ছিলাম। ভালোই হলো তুমি এসে পড়েছো। আমি ঠিকই জানতাম আজ তুমিও যাবে মটলেনে। ছুটির দিনে ঘরে বসে থাকা আমাদের পক্ষে একেবারেই সম্ভব নয়। একেবারে হক কথা বলেছো ভাই তুমি। সেই জন্যই তো এমন সাত সকালে বেরিয়ে পড়েছি ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার জন্যে। চলো, যেতে যখন হবেই তখন আর বিলম্ব করে কি লাভ, দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়াই ভালো। তবে হ্যাঁ, যাওয়ার পথে মোড়ের মাথার ওই দোকানটা থেকে তার জন্য একটা পাসিং শোয়ের প্যাকেট কিন্তু নিয়ে যেতে হবে মনে করে।
তুমি তো জানোই যে ওই সিগারেট ছাড়া নাকি তিনি গল্প বলেই উঠতে পারেন না কিছুতেই। তার গল্পের আসর নাকি জমাটি হয়ে ওঠে না একদম। কিশোরীর কথায় আমি এবার সম্মতি জানিয়ে হাঁটতে শুরু করলাম। আমরা দুই বন্ধু মিলে হাঁটতে হাঁটতে মোড়ের মাথায় এসে উপস্থিত হতেই কিশোরী এগিয়ে গেল ছোট্ট গুমটি মতো দোকানটার দিকে, ঠাকুরমশাইয়ের জন্য এক প্যাকেট পাসিংশ কিনে আনতে। আমি পাশের তেলেবাজার দোকান থেকে কিছু ফুলুরি আর গরম গরম বেগুনি কিনে নিলাম। তারপর কিশোরী সিগারেট কিনে ফিরে এলে আমরা আবার পুনরায় হাঁটতে শুরু করলাম জোর কদমে। ঠাকুরমশাই, বলি ও ঠাকুরমশাই, বাড়িতে আছেন নাকি? দয়া করে একবার দরজাটা খুলুন না, আমি কিশোরী, আমরা এসেছি। কিশোরীর গলার আওয়াজ ভিতর বাড়িতে গিয়ে পৌঁছানো মাত্রই প্রতিবারের ন্যায় এইবারও ঘরের বন্ধ সদর দরজার আগল খুলে দিল তারানাথ তান্ত্রিকের ছোট্ট মেয়ে চারি। সদরের দরজা খোলা মাত্রই দেখলাম আমাদের সামনে দাঁড়িয়ে আছে ফুটফুটে বাচ্চা মেয়েটা। তার মাথার চুল দুই দিকে বিনুনি করে বাঁধা লাল ফিতে দিয়ে, তার পরনে রয়েছে একটি লালচে ডোরা কাটা শাড়ি। বাচ্চা মেয়েটা আমাদের দিকে তাকিয়ে প্রাণ খোলা হাসি হেসে বলল, আরে কাকাবাবু রয়েছে, আসুন আসুন, ভিতরে আসুন। বাবা মশাই ঘরেই রয়েছেন, আপনারা এসেছেন দেখলে তিনিও খুব খুশি হবেন। চারির কথায় আমি আর কিশোরী এবার ঢুকে এলাম ঘরের ভিতরে। আমরা ঘরের ভেতর ঢুকে আসার সাথে সাথেই চারি পুনরায় দরজা বন্ধ করে দিল। আমি চারির হাতে তেলে ভাজা ঠোঙাখানা ধরিয়ে দিলাম। তারপর দাওয়ার এক কোণে জুতো জোড়া খুলে রেখে আমরা উঠে এলাম দুয়ারে। দাওয়ায় রাখা তক্তাপোষের উপরে এসে বেশ আরাম করে বসলাম। চারি আমাদের দিকে এগিয়ে এসে বলল, কাকাবাবু, আপনারা বরং এখানেই একটু বসুন, আমি আপনাদের জন্য চা করে আনছি আর বাবা মশাইকেও ডেকে দিচ্ছি। আরে চারি মা, আমাদের নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে পড়ার কিচ্ছু নেই। আমরা কি তোমাদের বাড়িতে নতুন নাকি? না না কাকাবাবু, আমি সে কথা বলতে চাইনি একেবারেই। আপনারা হলেন আমাদের সবচেয়ে কাছের মানুষ, এতে ব্যতিব্যস্ত হয়ে পড়ার কিছুই নেই। আপনারা বসুন, আমি আপনাদের জন্য বরং দু পেয়ালা চা আর সাথে বেশ কিছুটা ভালো করে মুড়ি মাখা করে আনি। বাবা মশাই খানিকক্ষণের মধ্যেই চলে আসবেন। তিনি ভেতর ঘরে হয়তো একটু পুজোয় বসেছেন। হ্যাঁ চারিমা, সেটাই বরং ভালো হবে। ঠাকুরমশাই যখন পুজোর কাজে ব্যস্ত রয়েছেন তখন তাকে অযথা বিরক্ত করে লাভ নেই। স্বাভাবিকভাবেই তার পূজা সম্পন্ন হলে তিনি নিজেই বেরিয়ে আসবেন ঘরের বাইরে, তখন না হয় আমরা আবার আড্ডা দেওয়া শুরু করব। আর একটিও বাক্য ব্যয় না করে চারি এবার সোজাসুজি পা বাড়ালো রন্ধনশালার দিকে। আমি আর কিশোরী একে অপরের মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে রইলাম। তারপর নিজেদের মধ্যেই টুকিটাকি নানান বিষয় নিয়ে গল্পগুজব শুরু করলাম। মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যেই চারি গরম গরম 2 পেয়ালা চা আর একটি বড় পাত্র করে বেশ অনেকটা পরিমাণ মুড়ি মাখা সাথে আমাদের আনা তেলে ভাজা রেখে গেল তক্তাপোষের উপর। 1 পেয়ালা চা আমি নিজে নিয়ে 1 পেয়ালা বাড়িয়ে দিলাম কিশোরীর থেকে। কিশোরী চায়ের পেয়ালায় ঈষৎ ফোঁ দিয়ে তাতে চুমুক বসালো। তারপর তৃপ্তিতে 2 চোখ বন্ধ করে 1 খাবলা মুড়ি মাখা তুলে তা চালান করলো সোজা মুখগহ্বরে। আমাদের চা এবং মুড়ি মাখা খাওয়ার পর্ব সমাপ্ত হলে ঠাকুরমশাই বেরিয়ে এলেন ঘরের ভিতর থেকে। আমি এবং কিশোরী অবাক চোখে দেখলাম ঠাকুরমশাইয়ের এক অপূর্ব অতুলনীয় বিচিত্র রূপ। সেই রূপের বর্ণনা করা বড়ই কঠিন। তার সমগ্র দেহ হতে যেন এক উজ্জ্বল আলোর তেজ বেরিয়ে আসছে। তার মস্তকের লম্বা লম্বা কেশ রাশি হতে বাতাসের মধ্যে বুঝি মিশে যাচ্ছে এক মন মাতানো সুগন্ধ। তার মধ্য ললাটে শ্বেতচন্দনের তিলক আঁকা, গলায় রুদ্রাক্ষ ও পদ্মবীজের মালা, আর সারা শরীরে ঢাকা রক্তবস্ত্র। তিনি আমাদের দিকে পুজোর প্রসাদ বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও মায়ের প্রসাদ খাও। তোমরা যে এসেছো তা আমি বুঝতে পেরেছি বহু আগেই, কিন্তু কি করি বলো তো, পুজোয় বসেছিলাম তো, তাই পুজো ছেড়ে উঠে আসতে পারিনি। আমি এবং কিশোরী নিজেদের ডান হাতের তালু মেলে ধরলাম ঠাকুরমশাইয়ের সামনে। ঠাকুরমশাই কাঁসার থালা থেকে বেশ কিছুটা কাটা ফলের টুকরো এবং নারকেল নাড়ু আমাদের হাতে দিলেন। আমরা অত্যন্ত ভক্তি ভরে সেগুলিকে মাথায় ঠেকিয়ে তা মুখে ভরলাম। আমি ঠাকুরমশাইয়ের দিকে বিহবল দৃষ্টিতে তাকিয়ে নরম গলায় কাতর সুরে বললাম, ঠাকুরমশাই, এখানে কথা বলবো আপনাকে? হ্যাঁ হ্যাঁ বলো, অবশ্যই বলো, এতে এত সংকোচ বোধ করার কি আছে? ঠাকুরমশাই, আপনাকে একটিবার প্রণাম করতে পারি? না মানে আপনার থেকে অনুমতি নিচ্ছি এই জন্য যে আপনি তো সচরাচর কাউকে প্রণাম করতে দেন না।
মানে আমি বলতে চাইছি, কেউ আপনার চরণ যুগল স্পর্শ করুক সেটা আপনার তো খুব একটা পছন্দের বিষয় নয়, সেই জন্যই আপনার থেকে অনুমতি নিচ্ছিলাম। কেন হে? হ্যাঁ, হঠাৎ করে প্রণাম করবার কথা কেন বলছো? জানি না ঠাকুরমশাই, মনের ভিতরটা না কেমন উথাল পাথাল করছে আপনাকে দেখে। সচরাচর এরকম আপনাকে তো রক্তাম্বার পরিহিত অবস্থায় দেখি না। আপনার মধ্যে যেন এক আলাদাই আধ্যাত্মিকতা বিরাজ করছে। আপনার সমগ্র দেহ থেকে কেমন যেন এক মন মাতানো পবিত্র গন্ধ বহির্ভূত হচ্ছে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি দয়া করে আপত্তি করবেন না। কেবলমাত্র একটিবার আমরা আপনার পায়ের ধুলো মাথায় নিতে চাই। আচ্ছা বেশ, ঠিক আছে। তোমাদের মন যে একেবারে অস্থির হয়ে উঠেছে তা আমি বিলক্ষণই বুঝতে পারছি, তবে প্রণাম করার খুব একটা প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু আমি এমনিতেই তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মঙ্গল হোক। তবুও তোমাদের যখন একান্ত ইচ্ছা আমার পদধূলি গ্রহণ করবার, তাতে আমি আপত্তি করব না। আমি আর কিশোরী এবার ঠাকুরমশাইকে প্রণাম করলাম। তিনি আমাদের একটু বসতে বলে ভিতর ঘরে গেলেন পোশাক বদলানোর জন্য। তবে বেশিক্ষণ আমাদের অপেক্ষা করতে হল না। স্বল্প কিছুটা সময়ের মধ্যে ঠাকুরমশাই এসে বসলেন তক্তাপোষের উপর আমাদের ঠিক মুখোমুখি। আমি কিশোরীর দিকে তাকিয়ে চোখের ইশারা করলাম। সে আমার চোখের ইশারা বুঝতে সক্ষম হলো। কোমরের মধ্যে ধুতির সাথে গুঁজে রাখা সিগারেটের প্যাকেটখানা বের করে সে বাড়িয়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। পাসিং শো সিগারেট তার অত্যন্ত প্রিয়। আমাদের কাছ থেকে উপহার হিসেবে এই সিগারেটের প্যাকেট পেয়ে তিনি মনে মনে অত্যন্ত আনন্দিত হলেও মুখে খানিকটা আপত্তি করেন। তাই এবারেও বেশ আপত্তির সুরে বললেন, আহা, আবার এইসব আনার কি প্রয়োজন ছিল বলো দেখি? এমন কি আর আনতে পেরেছে ঠাকুরমশাই আপনার জন্য? সামান্য এক প্যাকেট সিগারেট ছাড়া তো আর অন্য কিছু নয়। আপনি আমাদের জন্য যা করেন বা আমাদের যা উপহার দেন, এই সিগারেটের প্যাকেট তার কাছে অতীব নগণ্য। ঠাকুরমশাই আমাদের এই কথা শুনে আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, এবার আমি তোমাদের কি উপহার দিই বলো দেখি? কেন ঠাকুরমশাই? আপনি যে আমাদের প্রতিবার নতুন নতুন বিভিন্ন রোমহর্ষক ভয় ধারানো গা ছমছমে, আবার কখনো কখনো কত শিক্ষামূলক গল্প বলে শোনান, আমাদের অবসর সময়কে সম্পূর্ণভাবে রাঙিয়ে তোলেন ভিন্ন ভিন্ন রঙে, সেটাই তো আপনার দেয়া সব থেকে বড় উপহার। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, দাও দেখি সিগারেটের প্যাকেটখানা। এই কথা বলে ঠাকুরমশাই এবার কিশোরীর হাত থেকে সিগারেটের প্যাকেটখানা তুলে নিয়ে প্যাকেট খুলে একটা সিগারেট বের করে ঠোঁটের ডগায় তা চেপে ধরে দেশলাই কাঠির মাধ্যমে তাতে আগুন ধরিয়ে হুঁশ হুঁশ করে টান দিতে লাগলেন মনের সুখে। কিশোরীটা চিরকালই বরাবর বড় অধৈর্য প্রকৃতির মানুষ। ধৈর্য নামক উপাদানটি ঈশ্বর বুঝি তার দেহে এতটুকুও দেননি। তাই সে এবার বেশ অধৈর্য হয়ে বলে উঠল, ঠাকুরমশাই, তাহলে বেশ একখানা জমাটি গোছের গল্প বলে শোনান না দেখি। বেশ কয়েকটা দিন আপনার এদিকে আসা হয়নি, তাই মনটা কেমন যেন গল্প শোনার জন্য আকুতি উন্নতি করছে বারবার। আমি কিশোরীর দিকে বড় বড় বিস্ফারিত নয়নে তাকালাম। ভাবলাম ঠাকুরমশাই হয়তো ভীষণ রকমের রেগে যাবেন কিংবা চটে যাবেন কিশোরীর এই সমস্ত কথা শুনে। কিন্তু যেমন ধারণা আমি করলাম তেমন কিছুই ঘটল না। ঠাকুরমশাই তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, আরে বলবো বলবো কিশোরী, নিশ্চয়ই বলবো। আমি কি আর জানি না যে তোমরা এখানে বারে বারে কেন ছুটে আসো, কিসের টানে আসো? আমি খুব ভালোভাবেই জানি যে তোমরা আমার মুখ থেকে গল্প শুনতে ঠিক কতটা ভালোবাসো। নিশ্চয়ই বলবো, তবে একটুখানি অপেক্ষা করো, এই সিগারেটখানি শেষ করি, তারপর না হয় বলতে শুরু করব আজকের গল্প। ঠাকুরমশাইয়ের মুখ থেকে এই কথা শুনে আমি এবং কিশোরী এবার একে অপরের বেশ কাছাকাছি এসে গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। ঠাকুরমশাই অবশিষ্ট সিগারেটের ফিল্টারটুকু ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের আঁধ ভাঙা মালায় গুঁজে দিয়ে এবার বলতে শুরু করলেন তার সেই কাহিনী। আজ আমি তোমাদের একেবারে সম্পূর্ণ অন্য রকমের গল্প শোনাবো। এই গল্পে নেই কোনো হিংসা, প্রতিশোধ, মারামারি অথবা বিদ্বেষ। তার পরিবর্তে রয়েছে শুধুই অপার ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা প্রভৃতি। আমি আজ তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি তা ঘটেছিল আজ থেকে বেশ অনেক বছর আগে। সে বহুকাল আগেকার কথা। তবে হ্যাঁ, মধুসুন্দরী দেবীর দর্শন কিংবা কাল ভৈরবের দেখা আমি পেয়ে গিয়েছিলাম ততদিনে।
তোমরা তো জানো আমি একই জায়গায় বেশি দিন বাস করতে পারি না, তাই অজানার পানে ছুটে বেড়াই। বাড়িতেও বেশি থাকতাম না, বারে বারে ফিরে আসতাম, আবার বিভাগী হয়ে চলে যেতাম। সেরকমই একবার একটানা বেশ কিছুদিন বাইরে কাটিয়ে আমি সদ্য আমার গৃহে এসেছি স্বল্প কিছুদিন হলো থাকার জন্য। একদিন সকালবেলায় বাড়ির দাওয়ায় বসে একখানি তাবিজ তৈরি করছি, ঠিক এমন সময় দেখলাম আমাদের বাড়ির সদরের খোলা দরজার সামনে এসে দাঁড়িয়েছে এক নারী এবং একজন মধ্যবয়স্ক পুরুষ। হাতের যাবতীয় কাজ ফেলে রেখে আমি উঠে এগিয়ে গেলাম সদর দরজার দিকে সেটা খোলার জন্য। সেই পুরুষটি এবার নমস্কারের ভঙ্গিতে দুই হাতে একসাথে জড়ো করে বলল, আগে আগে নমস্কার ঠাকুরমশাই। আমি যদি খুব একটা ভুল না করি তাহলে আপনিই তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিক তো? আমি এবার যুবকটির দিকে তাকিয়ে তাকে আপাত মস্তক ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। তার সঙ্গে থাকা নারীটিকেও দেখলাম কিছুটা সময়। যুবকটিকে দেখে আমার মনে হলো বেশ চিন্তিত রয়েছে সে, এবং তার সঙ্গে থাকা নারীটিকে দেখে আমার মনে হলো সে তার অর্ধাঙ্গিনী। তাদের যে সদ্য বিবাহ হয়েছে সেটা বেশ ভালোভাবেই বুঝলাম আমি। তাকে দেখতে যেন একেবারে মা দুর্গার মতো লাগছিল। যুবকটি আবার আমায় একই প্রশ্ন করল। তার প্রশ্নে আমার এবার সম্বিত ফিরল। হ্যাঁ বাবা, তুমি ঠিক স্থানেই এসেছো। এটাই হলো তারানাথ তান্ত্রিকের গৃহ, আর আমি হলাম তারানাথ তান্ত্রিক। নমস্কার ঠাকুরমশাই, আমি নিরুপম ঘোষাল, আর এই হলো আমার স্ত্রী পারুল। ঠাকুরমশাই, এই মাত্র কিছুদিন পূর্বেই আমি বিবাহ করেছি পারুলকে, কিন্তু বর্তমানে এক গুরুতর সমস্যার মধ্যে পড়েছি আমি। না, কিছুটা বলতে ভুল হলো, বোধহয় সমস্যায় পড়েছে আমার স্ত্রী পারুল। পারুলের এই উদ্ভট সমস্যা থেকে মুক্তি পেতে, কিংবা ও যা যা বলছে তা আসলে সত্যি কি না তা জানতে আমি আপনার কাছে এসেছি। ঠাকুরমশাই, আপনার অনেক প্রশংসা শুনেছি বহুজনের মুখে। আপনার নাকি অনেক ক্ষমতা, সেই জন্যই আপনার কথাই আমার প্রথমে মনে পড়ল। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, আমি তোমাদের সব কথা শুনবো। তবে তার আগে তোমরা আমার ঘরের ভিতর ঢুকে এসো দেখি, তারপর না হয় আমি তোমার সব কথা শুনবো। বাহ, ভারী মিষ্টি দেখতে তো তোমার বউকে, সাক্ষাৎ যেন মা দুর্গা প্রতিমা। থাক থাক মা গো, প্রণাম করতে হবে না, আমি এমনিতেই আশীর্বাদ করছি তোমায়। তুমি স্বামীর সাথে সুখে শান্তিতে ঘর করো, ঈশ্বর যেন তোমাদের মঙ্গল করেন। আমার এই কথা শুনে নিরুপম এবং তার স্ত্রী পারুল এবার ঢুকে এলো ঘরের ভেতরে। আমি চাটাই বিছিয়ে দিয়ে ঘরের ভিতর থেকে এক ঘটি ঠান্ডা জল আর কয়েকটা নারকেল নাড়ু এনে দিলাম তাদের হাতে। নাও নিরুপম, এই মিষ্টিটুকু একটু খেয়ে নাও। এ নাও, জলও খাও। এর থেকে বেশি আর কিছু ছিল না গো বাড়িতে, তাই তোমাদের আপ্যায়ন করতে পারলাম না সঠিকভাবে। ছি ছি ঠাকুরমশাই, কি যে বলেন আপনি! আপনি আমাদের জন্য ভালোবেসে যা খেতে দিয়েছেন তাই যথেষ্ট। আমরা তাতেই অত্যন্ত খুশি এবং আপনার কাছে কৃতজ্ঞ আমাদের বিপদের কথা শুনে সাহায্য করার আশ্বাস দেবার জন্য। আরে, এতে কৃতজ্ঞতা জানানোর কোনো প্রয়োজন নেই, কারণ মানুষকে সাহায্য করাই যে আমার কাজ। নিরুপম, এবার তুমি বলো তো বাবা, তোমার স্ত্রী অর্থাৎ পারুলের ঠিক কী সমস্যা হচ্ছে? আমি লক্ষ্য করলাম আমার এই প্রশ্ন শুনে নিরুপমের মুখ কেমন যেন গম্ভীর হয়ে উঠল। আষাঢ় মাসে যেমন আকাশের বুকে কালো চাপ চাপ মেঘ জমে থাকে, ঠিক সেই রকমই কালো হয়ে উঠল তার মুখমণ্ডল। ঠাকুরমশাই, আপনাকে যে ঠিক কোনখান থেকে বলে উঠব তাই বুঝতে পারছি না আমি। সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। সেজন্য বেশি ভাবনা চিন্তা না করে একেবারে খুলে বলছি সবটা। ঠাকুরমশাই, আজ থেকে মাত্র কিছুদিন আগে আমি পারুলকে বিয়ে করে নিয়ে আসি আমার গ্রাম তথা মধ্যম গ্রামের বাড়িতে। আমাদের গ্রাম থেকে বেশ কয়েকটা আগের গ্রাম দই চাঁদাতে তার বাড়ি ছিল। বিয়ের পর থেকে ও একেবারে স্বাভাবিক ছিল ঠাকুরমশাই, কিন্তু গত 3 দিন হলো ওর মধ্যে আমি নানান রকমের অস্বাভাবিক প্রতিক্রিয়া লক্ষ্য করছি। যেমন ধরুন, ও আচমকাই থেকে থেকে বলছে কালো মতন কি যেন একটা ছায়া সবসময় নাকি ওর প্রতি নজর রেখে চলেছে।
সেই ছায়া যেন সর্বদা ঘোরাঘুরি করে পারুলের সাথে সাথে। কিন্তু আপনি বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমি কিন্তু এখনো পর্যন্ত কোনোরূপ ছায়া লক্ষ্য করিনি একটি বারের জন্য, অথবা বলা যেতে পারে কোনো কালো ছায়া আমার চোখে ধরাই পড়েনি। আমি কোনো ছায়া দেখতে পাচ্ছি না, অথচ আমার স্ত্রী বলছে সে নাকি একটি কালচে ছায়া দেখতে পাচ্ছে। অথচ আশ্চর্যজনক বিষয় হলো যে আমরা দুজনেই সে সময় একই জায়গায় রয়েছি। এ কি সমস্যা বলুন দেখি? এই কথা যদি পাঁচকান হয় তাহলে সবাই বলবে আমার বউয়ের নিশ্চয়ই মাথায় কোনো বড় ধরনের গণ্ডগোল রয়েছে। পারুল সমানে বলে চলেছে সে কোনো এক কালো বিদেহী ছায়াকে দেখতে পাচ্ছে, কিন্তু তার চোখ মুখ কিছুই বুঝে উঠতে পারছে না। কিন্তু আমি কোনোরূপ ছায়া দেখতে পারছি না। এই বিষয়ে চিন্তায় চিন্তায় আমার রাতের ঘুম উড়ে গিয়েছে। তাই কোনো উপায় খুঁজে না পেয়ে শেষমেশ বাধ্য হয়ে ছুটে এসেছি আপনার কাছে। এখন আপনি যে আমার একমাত্র ভরসা, আপনি এর কিছু একটা বিহিত করুন ঠাকুরমশাই। আপনি একবার যাচাই করে দেখুন আমার স্ত্রী পারুল সত্যি সত্যিই কোনো অলৌকিক ছায়ামূর্তির দর্শন পাচ্ছে কি না। সেই ছায়ামূর্তি আসলে কে তা আমি জানতে চাই। কেনই বা সে কেবলমাত্র পারুলকে দেখা দিচ্ছে, আমাকে নয়? এই সমস্ত প্রশ্নের উত্তর না জানা অবধি আমি যেন কিছুতেই শান্তি পাচ্ছি না, স্থির হয়ে দুদণ্ড বসতে পারছি না। আচ্ছা নিরুপম, তোমার মুখ থেকে তো অনেক কথাই শুনলাম। এবার না হয় পারুলের সাথেই সরাসরি কথা বলি। পারুল, আমার কাছে কোনো কিছু গোপন করো না মা, কিংবা এতটুকুও সংকোচ বোধ করো না। কিন্তু দেখো, তোমার বর সে তার নিজের মতো করে সবটা বললো, তো এবার তুমিও বলো আসলে তোমার সাথে ঠিক কি কি ঘটেছে, বা তুমি কি কি প্রত্যক্ষ করেছো। তুমি যদি নিজের মুখে বলো তাহলে সুবিধা হয় আমার বুঝতে। তুমি কি সত্যিই কোনো কালো বিদেহী ছায়াকে দেখতে পাচ্ছ? হ্যাঁ ঠাকুরমশাই, এতক্ষণ ধরে আমার স্বামী যা যা আপনাকে বলল তা সবটাই সত্য। আমি শেষের এই কদিন ধরে একটি অদ্ভুত ছায়ামূর্তির উপস্থিতি লক্ষ্য করেছি আমার চারিপাশে, অথচ তাকে শুধুমাত্র আমি একাই দেখতে পাচ্ছি, আমি ছাড়া আর অন্য কেউ নয়। কিন্তু ঠাকুরমশাই, সেই কালো ছায়া দেখে প্রথম আমি বেশ ভয় পেলেও এখন আর ওই কালো ছায়া দেখে আমার এতটুকু ভয় হয় না মনের মধ্যে। বরং সেই ছায়ামূর্তি দেখলে আমার হৃদয় জুড়ে কেমন কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ে। সেই অনুভূতি ভালো লাগার, সেই অনুভূতি ভালোবাসার। আমার মনে হয় ওই ছায়া যেন আমার খুব কাছের, খুব পরিচিত কেউ। সেজন্য আমায় কিছু বলতে চাই, কিন্তু বলে উঠতে পারে না। আমায় তার আসল রূপ দেখাতে চাই, কিন্তু দেখিয়ে উঠতে পারে না। তবে আমি এইটুকু বেশ বুঝতে পেরেছি যে আর যাই হোক সে মোটেও আমার ক্ষতি চায় না। আচ্ছা পারুল, তুমি এতটা নিশ্চয়তার সাথে বলছো কি করে যে ওই অশরীরী কালো ছায়া তোমার ক্ষতি চায় না? এমনটাও তো হতে পারে যে তুমি হয়তো তার সম্বন্ধে ভুল ধারণা করেছো। সে আসলে তোমার ক্ষতি করার জন্যই বারে বারে ফিরে আসছে তোমার কাছে। না না ঠাকুরমশাই, আমি আপনাকে শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি যে আর যাই হোক ওই অশরীরী ছায়া আমার কোনো ক্ষতি চায় না। কারণ এই দুদিনে আমি বেশ কিছু ছোট বড় নানান ধরনের বিপদের মুখোমুখি হয়েছি, আর প্রত্যেকবার সেই বিপদ থেকে বিভিন্নভাবে আমি উদ্ধার করেছে ওই কালো ছায়ামূর্তি। এবার আপনি বিবেচনা করে বলুন যে আমার ক্ষতি চাইবে সে কি আমাকে ওইভাবে নানান বিপদের হাত থেকে উদ্ধার করবে? এই কারণেই আমার বারে বারে মনে হচ্ছে যে সে আমার কোনো আপনজন, কিন্তু ওই ছায়া যে আসলে ঠিক কে তা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমার মন যথেষ্ট চঞ্চল হয়ে রয়েছে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। আমিও আমার স্বামীর সাথে আপনার কাছে এসেছি শুধুমাত্র এইটুকুই জানতে যে তার প্রকৃতি পরিচয় কি। বুঝলাম তোমাদের কথা। দেখো, তোমাদের দুজনের বক্তব্য শুনে আমি যেটুকু বুঝতে পেরেছি তাতে বিষয়খানা বেশ জটিল হয়ে উঠেছে। তাই গোটা বিষয়টা ভালোভাবে বোঝার জন্য বা সেই ছায়ার আসল পরিচয় জানার জন্য আমাকে তোমাদের সাথে তোমাদের গৃহে যেতে হবে। এ তো অতি উত্তম প্রস্তাব ঠাকুরমশাই। সত্যি আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই।
কিন্তু সামান্য ধন্যবাদটুকু দিয়ে মোটেও ছোট করতে চাই না আপনাকে। হ্যাঁ ঠাকুরমশাই, আমিও চাই আপনি আমার সাথে আমার শ্বশুরবাড়ির মধ্যম গ্রামে চলুন, সেখানে গিয়ে এইসব রহস্য ভেদ করুন। আমার স্ত্রীর বিশ্বাস যে আপনার চোখেও সেই ছায়ামূর্তি ধরা পড়বে, কারণ আপনি কোন সাধারণ মানুষ নন। তাই আমি যাব, আমি অবশ্যই তোমাদের সাথে যাব। তবে তোমরা এখানেই একটু বসে অপেক্ষা করো আমার জন্য। আমি একটিবার ভিতর থেকে আমার ওই নিত্য প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঝোলার ভেতরে ভরে আনছি। তারপর একসাথে মিলে না হয় রওনা দেব তোমাদের গ্রামের উদ্দেশ্যে। কেমন? একটু অপেক্ষা করো। ঠিক আছে ঠাকুরমশাই, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। এই কথা বলে আমি এবার আমার কক্ষের ভিতর ঢুকে এলাম আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ঝোলায় ভরে নিতে। স্বল্প সময়ের মধ্যে তা নিয়ে বাইরে বেরিয়ে এলাম। তারপর নিরুপম আর পারুলের সঙ্গে আমিও তাদের গ্রাম মধ্যম গ্রামের উদ্দেশ্যে। গরুর গাড়ি করে অনেকটা রাস্তা আসার পর তারপর কিছুটা পায়ে হেঁটে অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম তাদের গৃহের সামনে। আদর্শ গ্রাম যাকে বলে সেই গ্রাম ছিল এক কথায় ঠিক তাই। যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু সবুজ আর সবুজ। ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্য অর্থাৎ নিরুপমদের বাড়ির দিকে এলাম। নিরুপমদের বাড়িটিও বেশ সুন্দর, সাজানো গোছানো, পরিপাট্যময়। উঠোনের মধ্যিখানে একটি ছোট্ট মাটির তৈরি তুলসী মঞ্চের উপর রয়েছে একখানি তুলসী গাছ। উঠোনের অপর প্রান্তে রান্নাশালা আর মধ্যিখানে 2 কুঠুরি বিশিষ্ট একটি ঘর। ঘরের মাথায় খড়ের ছাউনির উপর কচি নরম লাউ শাক লতিয়ে লতিয়ে উঠেছে। 2টি নাম না জানা পাখি সেই লাউ গাছের কাছে বসে মিষ্টি সুরে গান গাইছে। ঘরের পিছনে পানে রয়েছে টলটলে জলে ভরা একটি বড় সড়ো আকারের পুকুর। পুকুরের চারিধারে রয়েছে বড় বড় তাল আর নারকেল গাছ। তাদের প্রতিচ্ছবি পড়েছে স্বচ্ছ জলরাশির বুকে। তোমরা তো জানোই আমি গ্রামের ছেলে, তাই গ্রামের এই রূপ প্রকৃতি আমায় বরাবরই যেন মুগ্ধ করে। সবকিছু বেশ ভালোভাবে 2 চোখ ভরে খুঁটিয়ে দেখছি, ঠিক এমন সময় নিরুপমের কথায় আমার ভাবনায় ছেদ পড়ল। ঠাকুরমশাই, এই হলো আমার গৃহ। আসুন আসুন, আপনি বাড়ির ভিতরে আসুন। গরিবের ঘরে আপনাকে আহ্বান জানাই। ও কি কথা নিরুপম, তুমি বোধহয় আমাকে সঠিকভাবে বুঝে উঠতে পারোনি। আমি গরিব, বড়লোক, উচ্চ নীচ, জাতপাত প্রভৃতির কোনো ভেদাভেদই মানি না। তাছাড়াও মানুষ ধনী হোক কিংবা মধ্যবিত্ত, তাতে বা কি এসে যায় বলো দেখি। আসল কথা হলো তার ব্যবহার। মানুষের ব্যবহারটাই থেকে যায় আজীবন। আমরা সকলেই খালি হাতে এসেছি, আবার খালি হাতেই চলে যাব। কিন্তু যদি নিজেদের ব্যবহার ঠিক রাখি, মানুষের সাথে একটু সুন্দরভাবে মেলামেশা করি কিংবা 2টো ভালো মন্দ কথাবার্তা বলি, তাহলে সকল মানুষ আমাদের চলে যাওয়ার পরেও আমাদের মনে রাখবে। একেবারে সঠিক কথা বলেছেন ঠাকুরমশাই। সত্যি আপনার মতন করে ভাবে কজন মানুষ, আর সেই জন্যই তো আপনি সকলের থেকে আলাদা। আমারই ভুল, আপনি আমায় মার্জনা করবেন। আমি বুঝতে পারিনি, না বুঝেই কথাখানা বলে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, এতে আর মার্জনা চাওয়ার কোনো প্রয়োজন নেই। চলো এবার বরং ঘরের ভিতরে যাওয়া যাক। আসুন আসুন ঠাকুরমশাই, আসুন। তুমি ঠাকুরমশাইকে নিয়ে ঘরে বসো, আমি বরং তোমাদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করি। তাছাড়া ঠাকুরমশাই বেশ অনেকটা সময় অভুক্ত রয়েছেন, নিশ্চয়ই তার খিদে পেয়েছে। নিরুপমের স্ত্রী পারুলের কথা শুনে আমি এবার বললাম, মা, তোমার এত ব্যস্ত হবার কোনো প্রয়োজন নেই। আমার এতটুকুও খিদে পায়নি, আমি একেবারে ঠিক আছি। তাই বললে কি আর হয় ঠাকুরমশাই? আপনারা গিয়ে বসুন, আমি চটজলদি কিছু বানিয়ে নিয়ে যাচ্ছি। এই কথা বলে পারুল এবার সোজা এগিয়ে গেল রান্নাশালার দিকে। আমি আর নিরুপম তুলসীতলায় প্রণাম করে ঢুকে এলাম বাড়ির ভিতর। তারপর একখানি ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে আমরা বসলাম। ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই কেমন যেন একটা অদ্ভুত গন্ধ এসে ঠেকলো আমার নাকে। না, আমি এর পূর্বে এরূপ গন্ধ কোনোদিনও পাইনি। তাই বুঝে উঠতে পারলাম না আসলে গন্ধটা ঠিক কিসের।
নিরুপমের স্ত্রী পারুল একেবারে লক্ষ্মীমন্ত গৃহবধূ। সে স্বল্প কিছুটা সময়ের মধ্যেই আমাদের জন্য বানিয়ে আনলো গরম গরম ফুলকো লুচি আর সরু সরু করে কাটা আলু ভাজা, সাথে সবুজ কাঁচা লঙ্কা। খাবার খেতে খেতে আমি আর নিরুপম নিজেদের মধ্যে কথাবার্তা বলতে শুরু করলাম। আমাদের মূল আলোচ্য বিষয় ছিল তাদের জীবনে হঠাৎ করে ঘনিয়ে আসা এই সমস্যা। পারুল সেই ঘর থেকে বেরিয়ে দাওয়ায় রাখা একটি মাটির কলসি তুলে নিয়ে চলে গেল বাড়ির পিছনের পথে। আমি বুঝলাম সে নিশ্চয়ই বাড়ির পিছন দিকে থাকা পুকুরটি থেকে জল আনতে গেল। আচমকাই বাড়ির পিছন দিক থেকে পারুলের বিকট আর্তচিৎকার আমাদের কানে এসে পৌঁছানো মাত্রই আমার বুকটা কেমন যেন ধড়াস করে লাফিয়ে উঠল। খাবারের থালা তক্তার মধ্যে নামিয়ে রেখে আমি দৌড়ে বেরিয়ে এলাম ঘরের বাইরে। আমার দেখা দেখি নিরুপমও ছুটে এলো। তারপর আমরা বাড়ির পিছনে গিয়ে দেখলাম পুকুর পাড়ে পাথরের প্রতিমার ন্যায় একভাবে দাঁড়িয়ে আছে পারুল। তার মাটির কলসি মাটিতে পড়ে ভেঙে গিয়েছে একেবারে। সে মাত্রা অতিরিক্ত ভয়ে যেন ঠকঠক করে কাঁপছে। নিরুপম পারুলের কাছে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে দুইবার ঝাঁকুনি দিয়ে বলল, এই পারুল, কি গো, কি কি হয়েছে তোমার? হঠাৎ করে এই দিনে দুপুরে এত ভয় পেয়ে গেলে কি দেখে? হায় ভগবান, তোমার হাত পা যে রীতিমতো কাঁপতে শুরু করেছে। বসো বসো, এখানে শান্ত হয়ে একটু বসো। জল খাবে? তুমি দাঁড়াও, আমি বরং একটা ঘটি করে জল আনি তোমার জন্য। এই কথা বলে নিরুপম দৌড়ে গেল ঘরের দিকে। তারপর এক ঘটি জল নিয়ে এসে সে পারুলের দিকে তা বাড়িয়ে দিল। পারুল অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে পুকুরের দিকে। তার চোখের পাতা পড়ছে না, মণি দুটোও কেমন যেন অদ্ভুত রকমের স্থির হয়ে রয়েছে। তার সম্পূর্ণ শরীর পুরোপুরি ফ্যাকাশে হয়ে গিয়েছে। নিরুপমের বলা কথাগুলো যেন মেয়েটার কান পর্যন্ত গিয়ে পৌঁছল না। জড়বস্তুর ন্যায় স্থির হয়ে সে বসে রইল কেবল। নিরুপমের হাত থেকে ঘটি নিয়ে জল খাওয়ার কোনরূপ ইচ্ছা সে প্রকাশ করল না। আমি এবার এগিয়ে গেলাম পারুলের দিকে। নিরুপমের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, নিরুপম, তুমি উঠে এসো ওর কাছ থেকে, আমি দেখছি কিছু করা যায় কিনা, এসো। আমার কথা শুনে নিরুপম এবার উঠে এলো পারুলের কাছ থেকে। আমি মেয়েটার দিকে এগিয়ে তার মধ্য ললাটে নিজের ডান হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠ সোজাসুজিভাবে চেপে ধরলাম। তারপর বিড়বিড় করে একটি বিশেষ মন্ত্র পাঠ করলাম। মন্ত্রপাঠের সাথে সাথেই কেমন যেন ঢুলু ঢুলু হয়ে এলো পারুলের দুই নয়ন। তারপর ধড়াস করে জ্ঞান হারিয়ে সে লুটিয়ে পড়ল মাটির মধ্যে। আমি নিরুপমের দিকে তাকিয়ে বললাম, নাও নিরুপম, এবার তুমি ওর চোখে মুখে ঠান্ডা জলের ছিটে দিয়ে জ্ঞান ফেরাও। নিরুপম আমার কথা মতোই কাজ করলো। ঘটির জল নিজের হাতের তালুতে অল্প করে ঢেলে তা ছিটিয়ে দিল পারুলের চোখে মুখে। মুখের মধ্যে ঠান্ডা জলের ফোঁটা পড়তেই সংজ্ঞা ফিরে এলো পারুলের। ধীরে ধীরে সে চোখের পাতা খুলে চেয়ে দেখল বাইরের প্রকৃতি। নিরুপম তাকে ধরে ধরে উঠিয়ে বসালো। তারপর ঘটির জলটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও পারুল, তুমি আগে এই জলটুকু খাও, এতে কিছুটা স্বস্তি বোধ করবে। তারপর তোমার মুখ থেকে শুনবো সব কথা। এত বেশি উত্তেজিত হয়ে পড়ো না, এই জলটা খাও প্রথমে। স্বামীর হাত থেকে জলের ঘটিখানা নিয়ে পারুল এবার ঢকঢক করে বেশ কিছুটা জল খেলো। নিরুপম এবার তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, বলো পারুল, কি এমন ঘটলো যার কারণে তুমি এতটা ভয় পেয়ে গেলে? পারুল এবার নিজেকে সামলে নিয়ে থমথমে গলায় কাটা কাটা ভাবে বলতে শুরু করলো, তোমাদের তোমাদের খেতে দিয়ে আমি পুকুর পাড়ে এসেছিলাম। কলসি জল ভর্তি, কলসিতে জল নিয়ে আমি উঠতে যাব, ঠিক এমন সময় দেখলাম একটা কালো ছায়াটা এসে দাঁড়িয়েছে আমার সামনে। পুকুরের কম্পন জলের মধ্যে পড়েছিল তার প্রতিচ্ছবি, কিন্তু আমি যেন হঠাৎ করে এক ঝলকের জন্য তার মুখখানি খুব স্পষ্টভাবে দেখতে পেলাম। আর তাতে আমার বুকটা চ্যাট করে উঠল। আমি প্রবল চিৎকার করে উঠলাম। তারপর কেমন যেন একটা ঘোরের মধ্যে তলিয়ে গেলাম। ধীরে ধীরে বুঝতে পারছিলাম তোমরা আমার দিকে তাকিয়ে অনেক কিছু বলছো, কিন্তু সেসব কোনো কথাই আমি যেন
বুঝে উঠতে পারছিলাম না। তুমি তুমি সেই ছায়ার মুখমণ্ডল দেখতে পেয়েছো পারুল? কে কে ছিল সেই ছায়া? কার মুখ তুমি দেখেছো? একটানা প্রবল উত্তেজনার সাথে কথাগুলো বলে চলল নিরুপম। নিরুপমের এই প্রশ্নের উত্তরে পারুল এবার বলল, হ্যাঁ গো, ওই ছায়া মুখমণ্ডল কিছুটা হলেও দেখতে সক্ষম হয়েছে ঠিকই, কিন্তু কিন্তু এখনো অব্দি সঠিকভাবে বুঝে উঠতে পারিনি যে সে আসলে কে। আচ্ছা বেশ, ঠিক আছে পারুল, তোমাকে আর এখানে বসে এত কিছু কথা বলতে হবে না। নিরুপম, তুমি বরং ওকে নিয়ে ঘরের ভিতরে যাও। আমি একবার চারপাশটা ঘুরে দেখি যদি আমার নজরে কোনো কিছু ধরা পড়ে। আপনি ঠিকই বলেছেন ঠাকুর মশাই, চলো পারুল, ঘরের ভিতরে চলো। নিরুপম পারুলকে নিয়ে চলে গেল ঘরের ভেতর। আমি বাড়ির পিছন সহ চারপাশটা ভালোভাবে ঘুরে দেখলাম, কিন্তু কোনো ছায়ামূর্তির দর্শন আমি কিন্তু পেলাম না। এর পরের ঘটনা সেদিন রাতের। তবে হ্যাঁ, রাতের কথা বলবার পূর্বে আমি একটু বিরতি নিতে চাই, একটু গড়গড়া সেজে আনি, তারপর গল্পের পরবর্তী অংশ তোমাদের বলছি। ঠাকুরমশাইয়ের এই কথা শুনে মুখ ভার করে কিশোরী বলল, সে কি ঠাকুরমশাই, আপনি গল্পের এমন টান টান উত্তেজনার মুহূর্তে গল্প বলা থামিয়ে চলে যাবেন? কিশোরীর এই কথা শুনে ঠাকুরমশাই এবার তার দিকে তাকিয়ে খানিকটা রসিকতার হাসি হেসে বললেন, আরে চলে আর কোথায় যাবো হে তোমাদের ছেড়ে? আমি কোথাও যাচ্ছি না, দেখোই না, মাত্র কিছুটা সময়ের মধ্যেই আবার ফিরে আসবো। ধৈর্য ধরে খানিকটা সময় বসো, ওই যে কথায় বলে না, সবুরে মেওয়া ফলে। তারপর আমি ফিরে এসে আবার না হয় তোমাদের বলে শোনাবো এই গল্পের পরবর্তী অংশ। বসো। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আপনি জানতো, কিশোরীর কথা বাদ দিন আপনি, আমরা দুজন মিলে বরং এই সময় নিজেদের মধ্যে একটু গল্পগুজব করছি। ঠাকুরমশাই আমার এই কথা শুনে খানিকটা চওড়া হাসি হেসে চলে গেলেন ঘরের ভিতর। আমি কিশোরীর দিকে তাকিয়ে বললাম, নাও ভায়া, ঠাকুরমশাই একবার যখন গৃহের ভেতরে গিয়েছেন তখন আর বেশ কিছুটা সময় এদিকে আসবেন না, চলো আমরাও বরং একটু মনে সুখে ধূমপান করি। আমি দেখলাম কিশোরীর মুখখানা আগের মতোই ভার হয়ে রয়েছে। গল্পের এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তেও ঠাকুরমশাইয়ের এইরূপ বিরতি সে হয়তো কিছুতেই মেনে নিতে পারছে না। তাই আমি এবার তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিতে বললাম, আহা ভাই, তুমি এরকম চটে রয়েছো কেন? ঠাকুরমশাইয়ের কথা ভুলে গেলে? ওই যে তিনি বললেন সবুরে নাকি মেওয়া ফলে। আচ্ছা তুমি বলো, ঠাকুরমশাই যদি গড়গড়ার মাধ্যমে তামাক সেবন না করে একভাবে বসে থেকে আমাদের গল্প বলে যেতেন, তাহলে সেই গল্প বলা কি ঠিকঠাকভাবে হতো? আমরা তো সেই গল্প শুনে বিন্দু মাত্র মজাই পেতাম না। তার থেকে তো বরং এটাই ভালো যে গল্প আমরা সঠিকভাবে উপভোগ করব। তাতে যদি ঠাকুরমশাইয়ের গড়গড়া সাজার জন্য খানিকটা বিলম্ব হয়, তাহলেই বা আপত্তি কিসের? আমার কথা শুনে কিশোরী এবার খানিকটা অভিমান ভাঙালো। সে সিগারেটের প্যাকেট থেকে দুখানা সিগারেট বের করে একটি নিজে নিয়ে অপর একটি দিল আমাকে। সিগারেটের মধ্যে আগুন ধরিয়ে টান দিতে লাগলাম আমরা। রান্নাঘরের ভিতর থেকে ভেসে এলো সুস্বাদু খাবারের গন্ধ। আমাদের সিগারেটের খাওয়া সমাপ্ত হলে আমরা অবশিষ্ট ফিল্টার দুটি ছুঁড়ে ফেলে দিলাম উঠোনের দিকে। ঠাকুরমশাই জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে বেরিয়ে এলেন গৃহের বাইরে। তারপর তিনি তক্তাপোশের উপর এসে আমাদের মুখোমুখি বসলেন। একটা লম্বা টান দিয়ে নিজে থেকেই ফের শুরু করলেন গল্প বলা। তো যা বলছিলাম, সেই দিনটা কেটে গেল ওইভাবেই। কোনো রকমের রাত্রিবেলায় যত সামান্য দুটো আহার করে আমি শুয়ে পড়লাম একটি কক্ষে। আর আমার কক্ষের পাশের ঘরটিতে শুলো নিরুপম এবং পারুল। তারা বারবার করে আমায় বলল যে রাতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি যেন তাদের ডাকি। শোয়ার আগে বেশ ভালোভাবে গাত্রবন্ধন করে নিলাম। তারপর মনে মনে আমার আরাধ্য দেবতা কাল ভৈরব এবং আরাধ্যা দেবী মধুসুন্দরী দেবীকে স্মরণ করে আমি শুয়ে পড়লাম। একেবারে মাথার গোড়ায় ছিল একটি ছোটখাটো পাল্লা ভাঙা জানালা। সেই জানালা দিয়ে ক্রমাগত ঢুকে আসছে কনকনে শীতল বাতাস। বাইরের দিকে চোখ যেতেই আমি দেখলাম যে চারপাশে কেবলই ঘুটঘুটে অন্ধকার। যত দূর চোখ যায় তত দূর কেবলই তিমিরাচ্ছন্ন নৈশ প্রকৃতি। কোথাও এতটুকু বিন্দুমাত্র আলোর চিহ্ন নেই। কেবলমাত্র কয়েকটা ঝিঝি পোকা একটানা ডেকে চলেছে। ঘরের এক কোণে জ্বলছে একটি ছোট্ট কুপি,
তবে সেই কুপির ক্ষুদ্র আলোকশিখা ঘরের এই বৃহৎ কুৎসিত আধার সম্পূর্ণভাবে মোচন করতে পুরোপুরি ব্যর্থ হয়ে পড়েছে। ফলে গোটা ঘরের অভ্যন্তর জুড়ে এক অদ্ভুত অনৈসর্গিক আলো আধারের সৃষ্টি হয়েছে। বিছানা জুড়ে ছড়িয়ে পড়েছে আলো ছায়ার আলপনা। আমার মনে হলো বাড়ির ঠিক পাশেই থাকা কাঁটা ঝোপ কেমন যেন নড়ে চড়ে উঠল সহসা। আমি জানালা দিয়ে সেদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কেবলমাত্র মনে হলো স্যাঁত করে একটা কালো ছায়া যেন প্রবেশ করলো ওই কাঁটা ঝোপের মধ্যে। তারপর কি হলো ঠাকুর মশাই? তখন সময়টা প্রায় মধ্যরাত্রি, কিন্তু সঠিকভাবে বলতে পারি না যে ঠিক কটা বাজে। আসলে আমার ঘুমটা ভেঙে গেল অস্বাভাবিকভাবে বললাম এই জন্যই কারণ আমি প্রথমবার সেই ঘরের ভেতর পদার্পণ করা মাত্রই যে অদ্ভুত গন্ধটা টের পেয়েছিলাম, সেই গন্ধটাই আমার নাকে এসে ঢুকেছিল। তবে সেই গন্ধের মাত্রা যেন এক ধাক্কায় বেড়ে গিয়েছে কয়েক হাজার গুণ বেশি। ঘুম ভাঙতেই ধীরে ধীরে চোখের পাতা খুলে তাকালাম। আমি কনুইয়ের ভর দিয়ে উঠে বসলাম বিছানার মধ্যে। আর উঠে বসা মাত্রই আমি যা দেখতে পেলাম তাতে আমার বুকটা ধড়াস করে লাফিয়ে উঠল। ঘরের এক কোণে জ্বলছে টিমটিমে কুপি। অন্ধকারে আমার চোখ ততক্ষণে সয়ে এসেছে পুরোপুরিভাবে। আর তার জন্যই আমি স্পষ্টভাবে দেখলাম ঘরের ঠিক মাঝখানে বিছানার উপর প্রান্তে আমার মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে একটি ছায়া। বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করলাম আমি, আর তাতেই বুঝতে পারলাম যে সেটি আসলে কোনো পুরুষের ছায়া নয়, সেটি এক রমণীর ছায়া, অর্থাৎ এই অশরীরী হলো একজন নারী। আমি গম্ভীর গলায় সেই অশরীরী নারীর উদ্দেশ্যে কিছু কথা বলতেই যাচ্ছিলাম, কিন্তু তার পূর্বেই সেই ছায়াটি আরো এগিয়ে এলো আমার দিকে। তারপর সে নিজে থেকেই বলতে শুরু করলো, প্রণাম ঠাকুর মশাই, আমি হলাম সেই বিদেহী আত্মার ছায়া। আমার বুকের মধ্যে সেই ধড়াস ধড়াস লাফানিটা এবার কিছুটা যেন শান্ত হয়ে এলো। সেই নারীর মুখমণ্ডল এবার আমার চোখে যেন পরিষ্কার হয়ে উঠল। তার মাথার অগোছালো এলোমেলো কেশরাশি শূন্যের মাঝে উঠছে। তার পরনে রয়েছে একখানি মলিন সুতির শাড়ি, আর তার দুই হাতে রয়েছে বেশ কিছু ধাতব চুড়ি। মেয়েটির মুখশ্রী ভারী সুন্দর, পদ্ম ফুলের পাঁপড়ির মতো টানা টানা দুই চোখ, গোলাপি রঙের কোমল ঠোঁটের কোণে লেগে আছে স্নিগ্ধ হাসির রেখা, লম্বা নাক। তবে আমি সেই মেয়েটিকে চিনতে পারলাম না প্রথম দর্শনে, কিংবা এর আগে কোথাও দেখেছি বলেও ঠিক মনে পড়ছে না। আমি এবার সেই ছায়ার উদ্দেশ্যে প্রশ্ন করলাম, তুমি কে? আমি তো তোমায় এর আগে কখনো কোথাও দেখেছি বলে মনে পড়ছে না। তাছাড়াও তুমি জানলে কি করে আমার পরিচয়? আমি আপনাকে জানি ঠাকুর মশাই, আপনার সম্বন্ধে সমস্ত কিছু শুনেছি। পারুল আর ওর স্বামী অর্থাৎ নিরুপমের মুখ থেকে। আমি পারুলের গ্রাম দই চাঁদার মেয়ে ঠাকুর মশাই। আমার নাম ছিল বকুল। পারুল আর আমরা দুজনে একে অপরের খুব ভালো বান্ধবী ছিলাম। ছোটবেলা থেকে একসাথে বড় হয়ে উঠেছি। সেই সব নানান সোনালি দিনের কথা। তারপর একদিন হঠাৎ করে পারুলের বিয়ে ঠিক হয়ে গেল নিরুপমের সাথে। আমরা সেই দিন বিকেলে আমাদের গায়ের ডুব পুকুরের ধারে বসে কত গল্প করলাম। পারুল খুব মন খারাপ করছিল, আমাকে ছেড়ে চলে আসতে হবে এই কথা ভেবে। তখন আমি ওকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম যে চিন্তা করিস না, আমাদের যদি অদৃষ্টে একে অপরের থেকে দূরে যাওয়ার না লেখা থাকে তাহলে কেউ কোনো দিন আমাদের বিচ্ছেদ ঘটাতে পারবে না। সেদিনের বলা ওই কথাটা যে এইভাবে বাস্তবে ভুলে যাবে তা আমি ভাবতেও পারিনি।
পারুলের বিয়ে হয়ে এই গ্রাম ছেড়ে চলে আসার পর আমার হঠাৎ করে ভীষণ রকমের শরীর অসুস্থ হয়ে পড়ে। মাত্র 3 দিনের ধুম জ্বরে আমি মারা যাই। অনেক ডাক্তার বৈদ্য এসেও আমার চিকিৎসা করে আমায় সারিয়ে তুলতে পারেনি। মৃত্যুর পর আমার আত্মা চলে এসেছে এইখানে, আমার একমাত্র ঘনিষ্ঠ সইয়ের বাড়িতে। আজ অবধি সে আমার মৃত্যুর খবর জানে না, কারণ পারুলের পরিবার পারুলকে এই কথা জানায়নি। ও জানলে খুবই কষ্ট পাবে এই ভেবে। আমি সব সময় আমার সইয়ের কাছাকাছি থাকি, কিন্তু একটি বারের জন্য আমার রূপ ওকে দেখায় না। আমার মুখমণ্ডল দেখলে সে আমায় চিনতে পারবে, আর তখন পারুল খুব কান্নাকাটি করবে ও ভীষণ রকম ভেঙে পড়বে। সেজন্য আমি নিজের মুখ সব সময় গোপন করে রাখি ওর কাছে। তবে হ্যাঁ, আমি যেহেতু ওর সহচরী, তাই সব সময় ছায়া সঙ্গীর মতন ওর সাথে সাথে থাকি। আমি ওর সাথে থাকতে কোনো রকম বিপদ ওর কাছে ঘেঁষতে পারবে না। বকুলের মুখ থেকে এই সমস্ত কথা শুনে আমি এবার বুঝলাম গোটা বিষয়টা আসলে ঠিক কি ঘটেছে। বকুলের কথা ভেবে সত্যিই আমার ভীষণ খারাপ লাগলো। আমি এবার সেই কালো ছায়ার দিকে তাকিয়ে বললাম, দেখো বকুল, তোমার কথা ভেবে আমার সত্যিই কষ্ট হচ্ছে, কিন্তু আমার মনে হয় সত্যিকে গোপন করে তুমি মোটেও ঠিক করছো না। তোমার সই অর্থাৎ পারুলের সবটা জানা দরকার। সে কষ্ট পেলেও তার জানা উচিত যে তার সখী বকুল আর জীবিত অবস্থায় নেই এই জগতে সংসারে। তুমি যদি চাও তাহলে আমি তোমার আত্মার শান্তি কামনা করে এক বিশেষ পূজা অর্চনাও করতে পারি, এতে তুমি দ্রুত মুক্তি পাবে। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি একেবারে সঠিক বলেছেন। সত্যি পারুলকে সব কিছু জানিয়ে দেবার এবার সময় এসে গেছে। আপনি কাল সকালেই এই সমস্ত কিছু ওকে বলে দিন। ওকে কিন্তু আমি এত তাড়াতাড়ি মুক্তি দিতে চাই না। আমি থাকতে চাই আমার সইয়ের সাথে আরও কয়েকটা দিন। তারপর আপনা হতে ঈশ্বরের যখন ইচ্ছা হবে তখন ঠিকই মুক্তি পাব, কিন্তু সেই কটা দিন আমি কাটাতে চাই একসাথে। তাই আপনি কোনো পুজো অর্চনা বা যাগযজ্ঞের মাধ্যমে আমার মুক্তি দেওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে বকুল, তুমি যেমনটা চাও তেমনটাই হবে। আগামীকাল সকালেই আমি তোমার বান্ধবীকে সবটাই জানিয়ে দেব। সত্যিটা জানা তারও দরকার। তাছাড়াও তার স্বামী এই ঘটনা নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে রয়েছে। তবে হ্যাঁ, তোমাকে দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছি। তুমি নিজের মুক্তির কথা এতটুকু না ভেবে পারুলের সাথে একটু থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছো। তোমার মতো ভালো মনের মানুষ যেন সবাই নিজেদের বন্ধু হিসাবে পায়, এই কামনাই করি। তুমি সত্যি পারুলের প্রকৃত সহচরী। ঠাকুরমশাই এবার গল্প বলা থামিয়ে একটু চুপ হলেন। কিশোরী তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, ঠাকুরমশাই, তার মানে ওই কালো ছায়াটিকে যেটিকে পারুল দেখতে পাচ্ছিল সে আসলে তার গ্রামের বান্ধবী বকুল? হ্যাঁ গো কিশোরী, পরের দিন সকাল হতেই আমি পারুল এবং ওর স্বামী নিরুপমকে ডেকে ওদের সবটাই বললাম খুলে। সমস্তটা শুনে পারুল হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, কান্নাকাটি করার কিছু নেই মা, জন্ম মৃত্যুর উপর তো আর মানুষের হাত নেই, সে সবই ঈশ্বরের উপর নির্ভর করছে। তবে তোমার বান্ধবী কিন্তু মৃত্যুর পরেও তোমাকে ছেড়ে যেতে পারেনি মা, সে সব সময় তোমার কাছেই রয়েছে। তারপর কি ঘটলো ঠাকুরমশাই? তারপর আর কি ঘটবে,
সমস্ত কিছু আমি তাদের খোলসা করে বলে চলে এলাম আমার নিজের গ্রামে। আর নিরুপম এবং পারুল গেল দই চাঁদা গাঁয়ে বকুলের পরিবারের মানুষদের সাথে দেখা করতে। কি হে কিশোরী, ভালো লেগেছে তো আজকের এই কাহিনী? হ্যাঁ ঠাকুর মশাই, বেশ দুর্দান্ত লেগেছে। সত্যি প্রত্যেকবার তো আমরা আপনার কাছ থেকে নানান ধরনের কাহিনী শুনি, যেগুলোর মধ্য থেকে নানা ধরনের হিংসা, মারামারি, প্রতিশোধ আর বদলা নেওয়ার কথা আমরা শুনি। কিন্তু আজ আপনি প্রথমবার এমন একটা গল্প বলে শোনালেন যার মধ্যে রয়েছে অপার স্নেহ, মায়া, মমতা আর ভালোবাসা। ঠাকুরমশাই, আজকের গল্প তো এখানেই শেষ। এবার বরং আমরা উঠি, অন্য কোনো দিন একদিন আসবো না হয়। আহা, উঠি কি গো, আজকে যে মায়ের পুজো করেছি আমি, তাই সামান্য একটু ভোগের আয়োজনও করেছি। তোমরা সেই রান্নার সুবাস পাচ্ছ না? চারি রন্ধনশালায় রান্নার কাজে অত্যন্ত ব্যস্ত। দুপুরে আজ মধ্যাহ্ন ভোজন আমাদের বাড়িতে সেরে তবেই তোমরা যাবে কিন্তু, কেমন? ঠাকুরমশাইয়ের মুখ থেকে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ পাওয়ার পর কিশোরীর আনন্দ যেন আর কিছুতেই আটকে রাখার মতন নয়। তার মন কেমন যেন নিমেষের মধ্যেই ঝলমল করে উঠল। সেবার হাসতে হাসতে বলল, ঠাকুর মশাই, আপনার কোনো চিন্তা নেই। আপনি যখন একবার দুপুরে খাওয়া দাওয়ার কথা বলেছেন, তখন আমরা মধ্যাহ্ন ভোজন সম্পন্ন করে তবেই এখান থেকে বিদায় নেবো কিন্তু। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন সহচরী। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে রায়ন গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।